তো আমরা এখন ব্রেস্ট এনগর্জমেন্ট সম্পর্কে পড়ব। ব্রেস্ট এনগর্জমেন্ট ব্রেস্ট এনগর্জমেন্ট এটা কি? এটা কি কজেস আছে? ব্রেস্ট এনগর্জমেন্ট ইজ মোর কমন ইন থার্ড অ্যান্ড ফোর্থ ডে অফ পিরিয়ড, ঠিক আছে? এবং এটা হচ্ছে প্রাইমিপারাস পেশেন্ট এবং হচ্ছে উইথ Promiscuous patients with inelastic breasts are more likely to develop this kind of breast engorgement. আর causes এর মধ্যে আমরা সবার আগে বলি milk secretion, outstrip milk removal due to poor suction if the baby is weak or lethargic. তো ডেলিভারির পরে মিল্ক প্রোডাকশন স্টার্ট হয় ইউজুয়ালি থার্ড আর ফোর্থ পিরিয়ডে। এখন বেবি হচ্ছে ইফেক্টিভলি যদি সাক করতে না পারে তখন দেখা যায় যে মিল্ক হচ্ছে অ্যাকুমুলেট করে ব্রেস্টে ফাস্টার দ্যান ইট ইজ রিমুভড। তখন ব্রেস্টটা ওভারফুল হয়ে যায় এবং তখন এনগর্জমেন্টটা দেখা যায়। তাহলে বেবি হচ্ছে প্রপারলি সাক করতে পারতেছে না, তখন কিছু পরিমাণে মিল্ক যে ভেতরে থেকে যাচ্ছে এটাকেই বলা হয়ে থাকে মেনলি, তখন ব্রেস্টের মধ্যে একটা ফুলনেস আমি হচ্ছে গিয়ে ফিল করতে পারবো, তখন এটাকে বলা হয়ে থাকে ব্রেস্ট এনগর্জমেন্ট। এই যে ব্রেস্ট এটা হচ্ছে ওভারফুল হয়ে যায় ডিউ টু ভেনাস অ্যান্ড লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন। এখন ওভারফুল ব্রেস্ট যেটা করে সেটা হচ্ছে ভেইন আর লিম্ফ্যাটিক যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে সে অবস্ট্রাক্ট করে, তার কারণে সে সেখান থেকে ড্রেন হয় না। তো দ্যাটস ওয়াই দেখা যায় যে সোয়েডিং তো আছেই, তার পাশাপাশি টেন্ডারনেসও থাকবে। ব্লকিং অফ দ্য ডাক্ট উইথ ইনসিপিটেড colostrum or sebaceous material during antenatal period. তো কিছু থিকেন colostrum or plug in milk duct, যদি কোলোস্টাম থিকেন হয়ে থাকে আর যদি দেখা যায় যে প্লাগও থিকেন হয়ে আছে মিল্ক ডাক্টে, তখন সেটা হচ্ছে মিল্ক সিক্রেশন বা মিল্কের ফ্লোকে প্রিভেন্ট করে। তখন মিল্ক হচ্ছে ভেতরে অ্যাকুমুলেট হয়ে যায় এবং ব্লকেজ হয়ে যায় এবং সেখান থেকে এনগর্জমেন্ট ডেভেলপ করতে পারে। তাহলে এনগর্জমেন্ট কি কি কারণে ডেভেলপ করতে পারে সেটাই আমরা পড়লাম, যে বাচ্চা ভালো মতো সাক করতে পারতেছে না। তারপরে আর কি হতে পারে, ভেতরে কোলোস্ট্রাম হচ্ছে তোমার ঠিক ঘন কোলোস্ট্রাম হয়ে ব্লকেজ হয়ে গেছে, অথবা সেবাসিয়াস যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সেগুলো ম্যাটার্নাল ডাক্টে গিয়ে ম্যাটার্নাল ডাক্টটাকে ব্লকেজ করে রেখেছে। এই কয়টা কারণ হতে পারে, ঠিক আছে? এবার কমপ্লিকেশন অফ দ্য ব্রেস্ট এনগর্জমেন্ট। তো ব্রেস্ট তো হচ্ছে গিয়ে দেখা যায় যে বড় হয়ে গেছে এবং ফুলনেস ডেভেলপ করেছে, সেখান থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে? এঙ্গর যে সমস্ত ভেইনটা আছে, তো এখানে তো দেখা যায় যে এঙ্গর্স ভেইন হচ্ছে ক্যান বিকাম ওয়ার্ম অ্যান্ড টেন্ডার ইফ মিল্ক স্ট্যাসিস অকার্স, ব্যাকটেরিয়া ক্যান গ্রোথ, মাইল্ড ফিভার মে ডেভেলপ। তাহলে এঙ্গর্স ব্রেস্টটা তো হচ্ছে দেখা যায় যে বড় হয়ে গেছে, তারপর তার কারণে কি হয়ে যাবে, ব্রেস্টটা গরম হয়ে যাবে এবং অলসো ব্যথা পাওয়া যাবে। তো ভেতরে তো মিল্ক তো স্ট্যাসিস অবস্থায় আছে, তখন ব্যাকটেরিয়া হচ্ছে ওখানে গ্রো করে এবং হচ্ছে আস্তে আস্তে ফিভার ডেভেলপ করতে পারে। ভিতরে জমা মিল্ক থেকে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, তখন ফিভার হতে পারে, মাস্টাইটিস হতে পারে, যেহেতু ইনফেকশন হচ্ছে ব্রেস্ট টিস্যুতে, তাহলে মিক্সটেসিসের থেকে ইনফেকশন হচ্ছে, সেখান থেকে মাস্টাইটিস হতে পারে। পাশাপাশি কি হতে পারে, ব্রেস্টে অ্যাবসেস হতে পারে। তো মাস্টাইটিস থেকে আস্তে আস্তে যখন হচ্ছে ইনফ্লামেশন থেকে আস্তে আস্তে ইনফেকশন থেকে যখন আস্তে আস্তে পাস ফর্মেশন হবে, তখন যেটা ডেভেলপ করবে সেটা হচ্ছে আনট্রিটেড মাস্টাইটিস থেকে আমাদের ব্রেস্ট অ্যাবসেস পর্যন্ত ডেভেলপ করতে পারে। এবং সেখান থেকে সার্জিক্যাল, আমাদের কিন্তু অ্যাবসেস হলে সার্জিক্যাল যে ড্রেনেজ, এই সার্জিক্যাল ড্রেনেজ আমাদের রিকোয়ারমেন্ট হতে পারে, ঠিক আছে? তারপর আমরা চলে যাই ম্যানেজমেন্ট। আমাদের ব্রেস্ট এনগর্জমেন্টের কি কি ম্যানেজমেন্ট, আমাদের দেখো যে মিল্ক কামস ইন অ্যারাউন্ড থার্ড ডে। আমরা জানি থার্ড ডে তে হচ্ছে মিল্ক আসে, তো তখন সাডেন ইনক্রিজ ইন দ্য ব্রেস্ট ভলিউম, এনগর্জমেন্ট তখন অ্যাপিয়ার করে। তো তখন আমাদের হচ্ছে গিয়ে আমাদের সিমটমের মধ্যে আমরা দেখবো যে একটা পেইন পাবো, তারপর হচ্ছে ম্যালাইজ পাইতে পারে, দেখা যাচ্ছে যে ওমেন আনওয়েল ফিল করবে, সিস্টেমিক রেসপন্স টু ফুলনেস আর মাইল্ড ইনফ্লামেশন। তো যেহেতু একটা ইনফ্লামেশন হচ্ছে, তাকে ভালো লাগবে, তার তো হচ্ছে গিয়ে টেম্পারেচার বাড়বে, সে হচ্ছে একটু ম্যালাইজ ফিল করবে। ব্রেস্ট ফিডিংটাও দেখা যাবে তার জন্য অনেক হচ্ছে পেইনফুল হয়ে যাচ্ছে হার্ট সোয়েলিং ব্রেস্টের কারণে। তো ট্রিটমেন্টের মধ্যে আমাদের হচ্ছে ভালো মতো বেবিকে হচ্ছে ভালো বেবি যাতে ভালো মতো সাক করতে পারে সেটা ভালো মতনে বুঝাই দিতে হবে, যে সাপোর্ট দ্য সোয়ালন টিস্যু, রিডিউসেস ডিসকমফোর্ট, তখন প্রিভেন্ট ফার্দার সোয়েলিং। অ্যানালজেসিস দিতে পারি, যেমন প্যারাসিটামল দিয়ে পেইন কিলার হিসেবে, ওয়ার্ম কম্প্রেশন দিতে পারি যাতে ব্যথা কমে, তখন হিট দিলে যে বেসের ডাক্ট গুলো সেগুলো ডায়ালেট হবে, তখন মিল্ক ফ্লোটা হচ্ছে অনেক হেল্প হবে, তখন দেখা যাবে যে এনগর্জমেন্টটা রিডিউস হবে। তারপর এক্সপ্রেশন অফ দ্য মিল্ক ম্যানুয়ালি অর বাই ব্রেস্ট পাম্প। তো দেখা যায় যে এই যে অ্যাকুমুলেটেড যে সমস্ত মিল্ক গুলা আছে, মিল্ক অ্যাকুমুলেশন হলে তো ওখানে এনগর্জমেন্ট হয়ে ব্যথা লাগবে, তাই না?
টেন্ডারনেস থাকবে, তখন আমরা কিন্তু সুন্দর মতনে নিজে নিজেই হাত দিয়ে হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে বের করে ফেলতে পারি দুধগুলাকে, অথবা হচ্ছে ব্রেস্ট পাম্পের মাধ্যমে এটা হচ্ছে বের করে আনতে পারি। তার কারণে কিন্তু প্রেসার বাড়বে এবং অনেকটা পেইন থেকে রিলিফ পাওয়া যাবে। তো বেবি শুড বি পুট অন দ্য ব্রেস্ট আফটার ম্যানুয়াল এক্সপ্রেশন অফ দ্য মিল্ক। তো বেবি হচ্ছে ক্যান নাও ল্যাচ মোর ইজিলি। তখন ইফেক্টিভ মিল রিমুভারের কারণে তখন হচ্ছে দেখা যায় যে ম্যানুয়ালি হাত দিয়ে টিপে টিপে যখন ব্রেস্ট থেকে বের করা হবে তখন বেবিকে হচ্ছে মুখে দিতে হবে। তো দেখো সিভিয়ার কেস যদি হয় তখন আমাদের তখন আসলে কিছু করার নাই, তখন মিল্ক প্রোডাকশন রিডিউস করার জন্য ব্রোমোক্রিপ্টিন দিতে হবে, অনেক বেশি মিল্ক প্রোডাকশন হচ্ছে যা। তো ইউজুয়ালি এনগর্জমেন্ট হচ্ছে দেখা যায় যে সেটেল হয়ে যায়, মানে ধরো নিচে মিল্ক রিমুভার আর প্রপার কেয়ারের মাধ্যমে জেনারেলি হচ্ছে সোয়েলিংটা ইজিলি হচ্ছে আমরা কিন্তু সলভ করতে পারি। তো সাপ্রেশন অফ দ্য ল্যাকটেশন যেটা বললাম যে ব্রেস্ট ফিডিংটা স্টপ করে দিবে, যে মেল স্টিমুলাস ফর মিল্ক প্রোডাকশন সাকলিং। তো আমরা যদি সাকলিং রিমুভ করে দিই তাহলে হচ্ছে মিল্ক প্রোডাকশনও কমে যাবে। মিল্ক সাপ্রেসিং ড্রাগ আছে, কার্বেরগোলিন আর হচ্ছে ব্রোমোক্রিপ্টিন মেনলি যেটা। তো আদার কিছু ড্রাগ আছে এখানে। তো মেইনলি হচ্ছে আমাদের ব্রোমোক্রিপ্টিনের কথাটাই মাথায় রাখতে হবে। তো এ হচ্ছে মিল্ক সাপ্রেশন করতেছে মিল্ক প্রোডাকশনকে। এবার আমরা চলে যাই ক্র্যাকড অর রিট্রাক্টেড নিপেলে। এবার আমরা চলে যাই কজেস অফ দ্য ক্র্যাকড নিপল। তো যদি হচ্ছে হাইজিন মেনটেন না করা হয় তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্রাস্ট ফর্মেশন হয়। ডার্ট অর ড্রাই যে সমস্ত মিল্ক গুলা আছে সেগুলো দেখা যায় অ্যাকুমুলেট হয়ে বুকের ওখানে ওই যে দেখা যায় ক্রাস্ট ফর্মেশন হয়ে যায়, তখন ওটাকে নিপেলকে ইরিটেট করে এবং ক্র্যাপ ডেভেলপ করে। তাহলে আমাদের হচ্ছে হাইজিনটা মেনটেন করা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। রিট্রাক্টেড নিপেল, দেখো নিপেলটা হচ্ছে ইনভার্টেড হয়ে যায়, বেবি হচ্ছে প্রপারলি নিতে পারে না, ফ্রিকশন আর প্রেসার করে সাকলিং এর সময়, তখন স্কিন টিয়ারটা হয়ে হচ্ছে আমার ক্র্যাক হয়। তাহলে এই যে রিট্রাক্টেড নিপেল হলে তো বেবি হচ্ছে নিতে পারবেই না। তো নিপেল তো আমরা জানি ল্যাকটিফিয়াস ডাক্ট দিয়ে সাপোর্টেড থাকে আর ফাইব্রাস কানেক্টিভ টিস্যু থাকে। তো ডাক্ট আর কানেক্টিভ টিস্যু হচ্ছে দেখা যায় যে ডাক্ট আর কানেক্টিভ টিস্যু পুল স্লাইটলি ফরওয়ার্ড, তো নিপেলটা প্রট্রুডেড থাকে। তো অনেক সময় দেখা যায় যে রিট্রাকশন বা নিপেলের ইনভার্সন বা রিট্রাকশন কখন হয়, যখন ল্যাকটিসেভার যারা ছোট থাকে বা ফাইব্রাস পুলিংটা হচ্ছে বেশি হয়ে যায়। তো ডেন্স কানেক্টিভ টিস্যু ইন দ্য এরিওলা, অনেকের কনজেনিটাল মালফরমেশন, অনেকের ট্রমা বা সার্জারি ইনজুরি থেকে ফাইব্রোসিস হয়ে এরকম নিপেল রিটেড হতে পারে। বা পোস্টপার্টাম ইডিমা বা সোয়েলিং, দেখা যায় যে অনেক সময় বেশ শিশু যদি সোয়েলিং হয়ে যায় তখন হালকা মানে দেখা যাচ্ছে টেম্পোরারি নিপেলটা ইভার্টেড হয়ে যেতে পারে। তো ওই যে রিটার্টেড নিপেল হলে বেবি হচ্ছে ঠিক মতনে হচ্ছে খাইতে পারে না, তাই না? তখন ক্র্যাক নিপল ডেভেলপ করে আর এঙ্গার্জমেন্ট আর মাস্টাইটিস হয়। নিপেল ইনভার্সনটা একটু দেখি যে নিপেল কেন পোস্টপার্টাম ইনভার্সন হয়। তখন এটা হচ্ছে কি নিপেল তো হচ্ছে গিয়ে আমরা বললাম ইডিমা এবং সুইনিং, দেখা যাচ্ছে ডেলিভারি পরে বেশ সাডেনলি হচ্ছে মিল্ক দিয়ে ভরে যায়, তখন টিস্যু হচ্ছে সোয়ালেন হয়ে যায়। তখন শিশু যদি সোয়ালেন হয়ে যায় তখন হচ্ছে টেম্পোরারিলি আশেপাশে টিস্যু সোয়ালেন হয়ে গেছে, তখন
নিপলটা ভেতরের দিকে চলে যায়, তখন আশেপাশে ফুলা, তো নিপলটা ভেতরে চলে গেল না। আর এই তো এটা হচ্ছে একটা কারণ হতে পারে, রিট্রাক্টেড নিপল, সেখান থেকে বেবি সাক করতে পারতেছে না, বেবি আরো জোরে জোরে কামড় দিচ্ছে, তখন ওখান থেকে ক্র্যাকড নিপল ডেভেলপ করতে পারে। তাহলে রিট্রাক্টেড নিপল থেকে আলটিমেটলি কিন্তু ক্র্যাকড নিপল ডেভেলপ করতেছে। তারপর আমরা দেখব যে ইচ্ছা trauma from the baby's mouth due to incorrect attachment to the breast, বেবির মাউথ যদি কারেক্টলি অ্যাটাচড না থাকে তাহলে সাকলিং করে বেবি উল্টাপাল্টা, তখন নিপেলের স্কিনটা হচ্ছে সে সাক করা শুরু করে, অ্যারিয়েলাস্টিক সাক না করে। তো বেবিকে অবশ্যই হচ্ছে প্রপার পজিশনে বসাতে হবে। ইনফেকশন উইথ ক্যান্ডিডা অ্যালবিকান্স অ্যান্ড স্টাফিলোকোকাস অরিয়াস ইজ অফেন প্রেজেন্ট, তো ক্র্যাকস হচ্ছে সার্ভ দ্য এন্ট্রি পয়েন্ট অফ দ্য ব্যাকটেরিয়া, তো তখন ইনফেকশন হলে তাকে যে ক্র্যাক দিয়ে হচ্ছে ইনফেকশন ঢুকে যায়। তাহলে ক্র্যাক নিপেলের আমরা যদি দেখি এটার কি ট্রিটমেন্ট, ক্র্যাক নিপেলের ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে কি কারেক্ট দ্য অ্যাটাচমেন্ট আফটার কাউন্সেলিং দ্য পেশেন্ট, তো ভালো মতো সুন্দর মতনে, মানে যে পজিশনিং আমরা পড়েছি না পেডিতে, ওই পজিশনের কথাটা ঠিক মতনে বলতে হবে, যে কারেক্ট দ্য অ্যাটাচমেন্ট আফটার কাউন্সেলিং দ্য পেশেন্ট ইন সিভিয়ার কেসেস মাদার শুড ইউজ আ ব্রেস্ট পাম্প অ্যান্ড ইনফ্যান্ট ইজ ফেড ইজ উইথ এক্সপ্রেসড মিল্ক। তো ডিরেক্ট নিপল ট্রমা যাতে না হয়, তাহলে মানে নিপলটাকে হিল করার জন্য বেবি হচ্ছে দেখা যায় যে এখানে ডাইরেক্ট আমাকে আমাদের অ্যাভয়েড করতে হবে এবং নিপলটাকে হিল করার সুযোগ দিতে হবে। আমাদের মাইক্রোনাজল লোশন দিতে হবে ওদের নিপল, তো যাতে হচ্ছে কি ওরাল, যদি বেবির মুখে ওরাল থ্রাশ থাকে তাহলে আমাদের মানে ফাঙ্গাইল ইনফেকশন ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে যেটা হয়, ওরাল থ্রাশ যদি থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের ওখানে দেখা যায় যে একটা মাইক্রোনাজল দিতে হবে। মাইক্রোনাজল তো জানো অ্যান্টিফাঙ্গাল, তাই না? প্রোফাইলাটির ব্রড স্পেকট্রাম অ্যান্টিবডি দিতে হবে, যে সেখানে তাহলে কি হয়, ব্যাকটেরিয়া ইনফেকশনটা হচ্ছে কি প্রিভেন্ট হয় নিপেলের মধ্যে। স্পেশালি স্টাফাইলোকক্কাস অরিয়াস যদি সাসপেক্টেড থাকে তাহলে আমাদের হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হবে। তাহলে অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল গেল, ক্র্যাক দিয়ে হচ্ছে ঢোকার কোনো চান্স নাই। তারপর হচ্ছে পারজিস্টেন্ট অফ নিপল আলসার ইন স্পাইট অফ থেরাপি নিডস বায়োপসি টু এক্সক্লুড ম্যালিগন্যান্সি। তো আলসার থেকে হচ্ছে কি ক্যান্সার হতে পারে, তো বায়োপসির মাধ্যমে আমরা ম্যালিগন্যান্সি রুল আউট করতে পারি। রিট্রাক্টেড নিপেলের ট্রিটমেন্টে যদি দেখি, স্ট্রেচিং অ্যান্ড মেকানিক্যাল সাপোর্টের কারণে সাপোর্ট প্রিপেয়ার্স নিপেল ফর ব্রেস্ট ফিডিং, তাহলে প্রিভেন্ট ফিউচার ক্র্যাকিং। তাহলে আমরা যদি ট্রিটমেন্ট করি, দেখো যে আমরা যদি স্ট্রেচিং করি এবং মেকানিক্যাল সাপোর্ট দেই, তখন নিপেলটা ব্রেস্ট ফিডিং এর জন্য অনেক কিছু রেডি হয়, তো তখন আমাদের আর ফিউচার ক্র্যাকিং হয় না, তখন বেবি হচ্ছে ইজিলি খেতে পারে। তো অ্যাকুট মাস্টাইটিসে চলে যাই আমরা এবার। তো এই যে গ্লাস সিল্ড ওয়্যারের মাধ্যমে, তারপর হচ্ছে নিপেলটাকে উপরে লিফট করার মাধ্যমে হচ্ছে কি হয়, বেবিকে হচ্ছে ইজিলি হচ্ছে আমি যাতে হচ্ছে খাওয়াইতে পারি, এন্ড হচ্ছে তার কারণে ফিউচার ক্র্যাকিংটা হয় না। এবার আমরা ব্রেস্টের পরের যে ইয়াটা অংশটা, সেটা হচ্ছে মাস্টাইটিস এবং ব্রেস্ট অ্যাবসেস, ওই অংশে চলে যাব। তো চলো আমরা চলে যাই মাস্টাইটিস এবং ব্রেস্ট অ্যাবসেসে। তাহলে অ্যাকুট ইনফ্লামেশন অফ দ্য ব্রেস্ট টিস্যু ইজ কল্ড অ্যাকুট মাস্টাইটিস। আর মাস্টাইটিস কেন হয়, তো ব্রেস্টে ইনফেকশন যদি হয় তাহলে তখন টিস্যুতে ইনফ্লামেশন হয়, পেইন হয়, রেডনেস হয়, সোয়েলিং হয়। আমরা রিস্ক ফ্যাক্টরটা দেখি যে অ্যাকুট মাস্টাইটিসের কি রিস্ক ফ্যাক্টর আছে। তো রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা প্রথমেই দেখবো যে মিল যখন ঠিক মতনে রিমুভ করা হচ্ছে না, তখন মিল স্ট্যাসিস হয়ে ওই জায়গায় দেখা যায় ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করতেছে এবং সেখান থেকে মাস্টাইটিস হতে পারে। ম্যাটারনাল ফ্যাটিক ডেভেলপ করতে পারে, তখন ইমিউন সিস্টেম যখন আমাদের কমে গেছে তখন আমাদের কিন্তু আমরা মোর সাসেপ্টিবল টু ইনফেকশন। বা আমাদের যদি নিপলটা ক্র্যাক থাকে তখন আমাদের ব্যাকটেরিয়ার জন্য একটা এন্ট্রি পয়েন্ট তৈরি হয় এবং তখন কিন্তু বেশি বেশিতে ইনফেকশন হতে পারে।
তো কি কি কমন অর্গানিজম আছে ইনভলভড এখানে? স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস, তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কিস ভিরিডেন্ট। এইগুলা হচ্ছে আমাদের কমন অর্গানিজম, এগুলা হচ্ছে সুন্দর মতনে ঢুকে ওখানে ইনফ্লামেশনটা করে। ম্যানেজমেন্টের মধ্যে আমরা সবার আগে দেখব যে এখানে সিমটমসটা দেখে নেব যে এখানে কি হয়। সিস্টেমিক রেসপন্স টু ইনফেকশন। তো আমাদের তো ইনফেকশন হলে একটা ম্যালেজ আর হেডেক তো থাকে, বা নজিয়া ভমিটিংও থাকতে পারে। তারপর আমাদের ফিভার থাকতে পারে, বডি ডিস ইমিউন রেসপন্স দেখা যায় যে যেহেতু ইনফ্লামেশন হচ্ছে এখানে ফিভার থাকবে, সিভিয়ার পেইন থাকবে, টেন্ডারনেস তো থাকবেই, তখন পেশেন্টটাকে অনেক সিক দেখা যাবে, সোয়েলিং তো থাকবে। ট্রিটমেন্টের মধ্যে অ্যাসিউরেন্স করবো, তারপর অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালিসিস দিব পেন কিলার হিসেবে, আর ব্যাকটেরিয়া ইনফেকশনকে ট্রিট করার জন্য অ্যান্টিবায়োটিক দিব। ব্রেস্টকে আমরা কেমনে সাপোর্ট করব? আমাদের হচ্ছে গিয়ে ডিসকমফোর্ট হচ্ছে গিয়ে রিডিউস করার জন্য আমাদের হচ্ছে কি প্রিভেন্টস ফার্দার ট্রমা। প্লেন্টি অফ ওরাল ফ্লুইড, আমাদের হচ্ছে হাইড্রেশনটাকে হচ্ছে মেনটেন করতে হবে, তাতে হচ্ছে বডি ইনফেকশনকে ফাইট করতে পারে। তো তখন হচ্ছে দেখা যায় যে মিল্ক প্রোডাকশনটা অনেকটা সাপোর্ট হয়। মিল্ক প্রোডাকশন সাপোর্ট হওয়ার জন্য আমাদের কি করতে হবে? হাইড্রেশন মেনটেন করতে হবে, তাই না? তারপর কমপ্লিকেশন অফ দ্য অ্যাকুট মাস্টাইটিস, তাহলে অনেক বেশি মাস্টাইটিস হলে দেখা যায় যে ওখানে ইনফেকশনটা হচ্ছে প্রপারলি যদি ট্রিটেড না করা হয় তখন পাস অ্যাকুমুলেট করে, এবং সেটা যখন হচ্ছে গিয়ে সেটা কিন্তু ড্রেনেজের দরকার হয়, ঠিক আছে? তখন দেখা যায় যে এটা আমাদের ব্রেস্ট ফিডিং এর সাথে ইন্টারফেয়ার করতে পারে এবং আমাদের দেখা যায় সেখানে অ্যাবসেস ডেভেলপ করতে পারে।